সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সত্যজিৎ রায় রচিত যখন ছোট ছিলাম বইটির প্রথম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। এই বইতে তিনি শুনিয়েছেন একটি ছেলের কথা। স্কুল ছাড়ার 10 বছর বাদে যাকে একবার যেতে হয়েছিল পুরনো স্কুলের চত্বরে, আর যেখানে ঢুকেই তার মনে হয়েছিল, এ কোথায় এলাম রে বাবা। দরজা ছোট, বারান্দা ছোট, ক্লাসরুম আর ক্লাসের বেঞ্চিগুলো সবই কেমন ছোট মনে হচ্ছে। পরে তিনি নিজেই বুঝতে পেরেছিলেন কেন এই বিভ্রম। স্কুল ছাড়ার সময় তিনি ছিলেন 5 ফুট 3 ইঞ্চি, আর সেবার যখন ফিরে গেলেন তখন তিনি উচ্চতায় প্রায় 6.5 ফুট। স্কুল তো বাড়েনি, বেড়েছেন তিনি নিজেই। আমরা অবশ্য জানি এরপরেও ক্রমশ তিনি আরও কত বড় মাপের হয়ে উঠেছেন। প্রতিভায়, প্রতিপত্তিতে, খ্যাতিতে, জনপ্রিয়তায় ক্রমশই তিনি নিজেকে কিভাবে ছাপিয়ে গিয়েছেন। সে বড় মাপের মানুষটি এই বইতে শোনালেন তার খুব পুরনো দিনের কিছু কথা। যখন ছোট ছিলাম, একদা যিনি আমাদের চলচ্চিত্রকে রাতারাতি সাবালক করে তুলেছিলেন পথের পাঁচালী উপহার দিয়ে, আজ তিনি নতুন করে যেন শুরু করলেন আরেক পথের পাঁচালী, যে পথ গিয়েছে তার নিজেরই সোনালী শৈশবের দিকে। এই নতুন পথের পাঁচালীতেও একটি ছেলের মুগ্ধতা ও বিস্ময়, কল্পনা ও কৌতূহল, কৌতুক ও রোমাঞ্চ, অনুভব ও উপলব্ধি নিয়ে বড় হয়ে ওঠা ছবির মতন আমাদের চোখের সামনে তুলে ধরেছেন তিনি। সে ছেলেটির নাম সত্যজিৎ রায়। এই বইতে শুধু সেই ছোট্ট সত্যজিৎ রায়ের বড় হয়ে ওঠার কাহিনী শোনাননি তিনি, সে সঙ্গে শুনিয়েছেন এমন এক পরিবারের কথা যে পরিবার বাংলা সাহিত্যে একমাত্র ঠাকুরবাড়ির পরেই স্মরণযোগ্য। আর শুনিয়েছেন এমন এক কলকাতার কথা যে কলকাতা আজ মনে হয় অচেনা। স্মৃতিকে সবাই ধরে রাখতে পারে না, সবাই পারে না স্মৃতিপটে ফুটে ওঠা কাহিনীকে সরস ও সাধু করে শোনাতে। সত্যজিৎ রায় এই দুটো কঠিন কাজই খুব সহজ করে আর সুন্দর করে পেরেছেন। তার স্মৃতি অভিজ্ঞতার ভাণ্ডারটি যেমন মণিমুক্তই ঠাসা, বলার ভঙ্গিতেও তেমনি হীরের ধার এবং উজ্জ্বলতা। যখন ছোট ছিলাম বেরিয়েছিল সন্দেশ পত্রিকার 2টি সংখ্যায়। বর্তমান গ্রন্থটিকে তার পুনর্মুদ্রণ বললে নিতান্তই কমিয়ে বলা হবে। লেখা যেমন আমূল বদলে গেছে সম্পাদনায় এবং সংযোজনে, ছবির ক্ষেত্রেও তেমনই বহু বদল, যোজনা এবং সংস্কার। নতুন করে বিস্তর ছবি এঁকেছেন সত্যজিৎ রায় এই বইয়ের জন্য, যেমন গড়পাড়ের বাড়ি অথবা বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল। নতুন করে যেতে হয়েছে তাকে এসব জায়গায় স্কেচ আঁকার জন্য। গ্রন্থাকারে যখন ছোট ছিলাম এর আরেকটি বড় আকর্ষণ পাতার পর পাতা জোড়া বহু দুষ্প্রাপ্য ফটো এবং ফ্যাক্সিমেলে। আরও যা থাকছে তা হলো একটি পরিচয় লিপি, যেখানে এই স্মৃতিকথায় বর্ণিত ব্যক্তিবর্গের পুরো নাম বর্ণিত। ছেলেবেলার কোন ঘটনা মনে থাকবে আর কোনটা যে চিরকালের মতন মন থেকে মুছে যাবে সেটা আগে থেকে কেউ বলতে পারে না। মনে থাকা আর না থাকা জিনিসটা কোনো নিয়ম মেনে চলে না। স্মৃতির রহস্যও এখানেই। 5 বছর বয়সে আমি চিরকালের মতো আমার জন্মস্থান গড়পাড় রোডের বাড়ি ছেড়ে ভবানীপুরে চলে আসি। এই পুরনো বাড়ি থেকে নতুন বাড়ি চলে আসার দিনটা আমি বেমালুম ভুলে গেছি, কিন্তু গড়পাড়ে থাকতে আমাদের রাঁধুনি বামুনির ছেলে হরেনের বিষয়ে একটা খুব সাধারণ স্বপ্ন দেখেছিলাম, সেটা আজও স্পষ্ট মনে আছে। আমার এই স্মৃতিকথায় তাই অনেক সামান্য ঘটনার কথা আছে, যেমন আছে কিছু নামকরা লোকের পাশে পাশে অনেক সাধারণ লোকের কথা। সাধারণ অসাধারণের প্রভেদ বড়দের মতো করে ছোটরা করে না, তাই তাদের মেলামেশার কোনো বাছবিচার থাকে না। এ ব্যাপারে গুরুজনের বিচার যে ছোটরা সবসময় বোঝে বা মানে তাও নয়। এই স্মৃতিকথা প্রথম বেরোয় সন্দেশ মাসিক পত্রিকার 2 সংখ্যায়। তারপর আরও কিছু ঘটনা ও মানুষের কথা মনে পড়ায় এই বইয়ে তাদের জন্য জায়গা করে দেওয়া হলো। সত্যজিৎ রায়। আমাদের ছেলেবেলায় এমন অনেক কিছু ছিল যা এখন আর নেই। বাড়ির বারান্দার রেলিং থেকে টু লেট লেখা বোর্ড ঝুলতে এখন আর কেউ দেখে কি? তখন পাড়ায় পাড়ায় দেখা যেত। ছেলেবেলায় দেখেছি ওয়ালফোর্ড কোম্পানির লাল ডাবল ডেকার বাসের উপরে ছাদ নেই। সে বাসের দোতলায় চড়ে হাওয়া খেতে খেতে যাওয়ার একটা আলাদা মজা ছিল। রাস্তাঘাট তখন অনেক নিরিবিলি ছিল, ট্রাফিক জ্যামের বিভীষিকা ছিল না বললেই চলে।
কিন্তু সবচেয়ে বড় তফাৎ ছিল মোটর গাড়ির চেহারায়। কত দেশের কত রকম মোটর গাড়ি যে চলতো কলকাতা শহরে তার ইয়ত্তা নেই। সেসব গাড়ির প্রত্যেকটার চেহারা এবং হর্নের আওয়াজ আলাদা। ঘরে বসে হর্ন শুনে গাড়ি চেনা যেত। ফোর্ড, শেভ, হাম্বার, ভক্সহল, উলসলি, ডজ, বুইক, অস্টিন, স্টুডিবেকার, মরিস, ওলসমোবিল, ওপল, সিত্রোয়া, এসব গাড়ি এখন শহর থেকে লোপ পেয়ে গেছে। হুটখোলা গাড়ি কটা দেখা যায়। খুদে গাড়ি বেবি অস্টিন কালে ভদ্রে এক আধটা চোখে পড়ে। আর সাপের মুখওয়ালা বোয়া হর্ন লাগানো বিশাল ল্যান্সিয়া, লাসল, এসব আমিরি গাড়ি তো মনে হয় স্বপ্নে দেখা। কচ্ছপের খোলের মতো দেখতে প্রথম স্ট্রিমলাইন্ড গাড়ি যখন কলকাতায় এলো, সেও তো প্রায় এক যুগ আগে। আর ঘোড়ার গাড়ি জিনিসটাও প্রায় দেখাই যায় না। আমাদের গড়পাড়ের বাড়িতে মোটর গাড়ি ছিল না, তাই ঘোড়ার গাড়িতে আমরা অনেক চড়েছি। বাক্স গাড়িতে আরাম কোনোদিনই ছিল না, তবে ফিটনে চড়ে বেশ মজা লাগতো, এটা মনে আছে। আজকাল আকাশ কাঁপিয়ে জেট প্লেন যাতায়াত করে শহরের উপর দিয়ে। তখন এই শব্দটা ছিল মানুষের অচেনা। দুটো একটা 2 সিটার প্লেন আকাশে দেখা যেত মাঝে মধ্যে। তখন দমদম আর বেহালায় ফ্লাইং ক্লাব চালু হয়েছে, বাঙালিরা প্লেন চালাতে শিখছে। এসব প্লেন থেকে মাঝে মাঝে বিজ্ঞাপনের কাগজ ফেলা হতো। হাজার হাজার কাগজ একসঙ্গে ছেড়ে দিলে সেগুলো হাওয়ায় ভাসতে ভাসতে শহরের নানান জায়গায় ছড়িয়ে পড়ত। একবার খানকতক পড়ল আমাদের বকুল বাগানের বাড়ির ছাতে। তুলে দেখি বাটার বিজ্ঞাপন। দৈনিক ব্যবহারের জিনিস, ওষুধপত্র ইত্যাদি যে কত বদলেছে তা ভাবলে অবাক হতে হয়। নাইলনের আগের যুগের সাদা রঙের কলিনোজ টুথব্রাশ এখন আর কেউ ব্যবহার করে না, আমরা তাই করতাম। আর সেই সঙ্গে কলিনোজ টুথপেস্ট। কালো রঙের সোয়ান আর ওয়াটারম্যান ফাউন্টেন পেন যা দিয়ে তৈরি হতো তাকে বলতো গাটা ফার্চা। পুড়লে বিশ্রী গন্ধ বেরোতো। তবে এটা স্বীকার করতেই হবে যে সেসব কলম আজকের দিনের কলমের চেয়ে ঢের বেশি টেকসই ছিল। কোয়ালিটি ফেরিনির যুগে বাড়িতে ফ্রিজার দিয়ে আইসক্রিম আর কে তৈরি করে? আমাদের ছেলেবেলায় কাঠের বালতির গায়ে লাগানো লোহার হাতলের ঘর ঘর শব্দ শুনলে মনটা নেচে উঠত, কারণ বাড়ির তৈরি ভ্যানিলা আইসক্রিমের স্বাদের সঙ্গে কোনো ঠেলা গাড়ির আইসক্রিমের স্বাদের তুলনা চলে না। মনে আছে, ছেলেবেলায় অসুখ করলে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিতেন, আর সেই প্রেসক্রিপশন দেখে মিক্সচারের শিশি দিয়ে দিত ডাক্তারখানা থেকে। সবচেয়ে মজা লাগতো শিশির গায়ে আঠা দিয়ে লাগানো দাগ কাটা কাগজের ফিতে। এ জিনিস আজকাল প্রায় দেখা যায় না বললেই চলে। সেকালে সর্দি হলে ফুট বাথ নিতে হতো। ঘরের দরজা জানালা বন্ধ করে গামলায় গরম জলে পা ডুবিয়ে বসে থাকতে হতো। তাতে সর্দি সারত কি না সেটা অবশ্য মনে নেই। জোলাপের জন্য তখন খেতে হতো ক্যাস্টর অয়েল, যার স্বাদে গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসত। ম্যালেরিয়ার জন্য কুইনিনের বড়ি ছাড়া গতি ছিল না। আমি আবার বড়ি গিলতে পারতাম না। একবার ঢাকা যাব, সেখানে ম্যালেরিয়া, কুইনিন খেতে হবে। চিবিয়ে খেয়েছিলুম সেই বড়ি, তার বিষ তেতো স্বাদ এখনো যায়নি মুখ থেকে। ক্যাপসুল আসার পর থেকে ওষুধ জিনিসটা যে বিস্বাদ হতে পারে সেটা ভুলে গেছি আমরা। একেবারে শিশু বয়সের কথা মানুষের খুব বেশি দিন মনে থাকে না। আমার বাবা যখন মারা যান তখন আমার বয়স 2.5 বছর। সে ঘটনা আমার মনে নেই, কিন্তু বাবা যখন অসুস্থ আর আমার বয়স 2 কিংবা তারও কম, তখনকার দুটো ঘটনা আমার পরিষ্কার মনে আছে। বাবা অসুখে পড়েন আমি জন্মাবার কিছুদিনের মধ্যেই। এই অসুখ আর সারেনি, তবে মাঝে মাঝে একটু সুস্থ বোধ করলে বাবাকে বাইরে চেঞ্জে নিয়ে যাওয়া হতো। বাবার সঙ্গেই আমি গিয়েছিলাম একবার সোদপুর, আরেকবার গিরিডি। গঙ্গার উপর সোদপুরের বাড়ির উঠোনটা মনে আছে আমার। একদিন বাবা ছবি আঁকছেন ঘরের জানালার ধারে বসে। এমন সময় হঠাৎ বললেন, জাহাজ যাচ্ছে। আমি দৌড়ে উঠোনে বেরিয়ে এসে দেখলাম ভোঁ বাজিয়ে একটা স্টিমার চলে গেল। গিরিডির ঘটনায় বাবা নেই, আছে আমাদের বুড়ো চাকর প্রয়াগ। আমি আর প্রয়াগ সন্ধ্যাবেলা উস্ত্রির ধারে বালিতে বসে আছি। প্রয়াগ বলল, বালি খুঁড়লে জল বেরোয়। আমি ভীষণ উৎসাহে বালি খুঁড়তে শুরু করলাম। খোঁড়ার জন্য খেলনার দোকানে কেনা কাঠের খন্তা ছিল, সেটাও মনে আছে। খোঁড়ার ফলে জল বেরিয়েছিল ঠিকই,
কিন্তু সেই সময় কোত্থেকে একটা দেহাতি মেয়ে এসে সেই জলে হাত ধুয়ে গেল। যে জল আমরা খুঁড়ে বার করেছি তাতে অন্য লোক এসে হাত ধুয়ে যাবে এটা ভেবে একটু রাগ হয়েছিল, তাও মনে আছে। যে বাড়িতে আমার জন্ম সেই 100 নম্বর গড়পাড় রোডে আমি ছিলাম আমার 5 বছর বয়স পর্যন্ত। তারপর অনেক বাড়িতে থেকেছি, আর সবই দক্ষিণ কলকাতায়। কিন্তু গড়পাড় রোডের মতন এমন একটা অদ্ভুত বাড়িতে আর কখনো থাকিনি। শুধু তো বাড়ি নয়, বাড়ির সঙ্গে আবার ছাপাখানা। ঠাকুরদাদা উপেন্দ্র কিশোর নিজে নকশা করে বাড়িটা তৈরি করে তাতে থাকতে পেরেছিলেন মাত্র বছর 4। তিনি মারা যান আমার জন্মের 5.5 বছর আগে। বাড়ির সামনের দেয়ালে উপর দিকে উঁচু উঁচু ইংরেজি হরফে লেখা ছিল, ইউ রায় অ্যান্ড সানস, প্রিন্টার্স অ্যান্ড ব্লক মেকার্স। গেট দিয়ে ঢুকে দারোয়ান হনুমান মিসিরের ঘর পেরিয়ে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠেছিল ছাপাখানার আপিসে ঢোকার বিরাট দরজা। একতলায় সামনের দিকটায় ছাপাখানা, আর তার ঠিক উপরে দোতলায় ছিল ব্লক তৈরি আর হরফ বসানোর ঘর। আমরা থাকতাম বাড়ির পেছন দিকটায়। বাঁয়ে গলি দিয়ে গিয়ে ডাইনে পড়তো বসত বাড়ির ঢোকার দরজা। দরজা দিয়ে ঢুকেই সিঁড়ি। আত্মীয় স্বজন আমাদের সঙ্গে দেখা করতে এলে সিঁড়ি দিয়ে উঠে ডাইনে ঘুরতেন, আর ছাপার কাজের ব্যাপারে যারা আসতেন তারা ঘুরতেন বাঁয়ে। বাঁয়ে ঘুরে ব্লক মেকিং ডিপার্টমেন্টের দরজা, আর ডাইনে ঘুরে আমাদের বৈঠকখানার দরজা। আমাদের বাড়ির গায়ে পশ্চিম দিকে ছিল মুখবধির বিদ্যালয়, আর পূবে আমাদের বাগানের পাঁচিলের উল্টো দিকে ছিল অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন। দুপুরটা যখন গাড়ির চলাচল থেমে গিয়ে হয়ে যেত থমথমে নিস্তব্ধ, তখন অ্যাথেনিয়াম স্কুল থেকে শোনা যেত ছাত্রদের নামতা পড়া আর বই থেকে রিডিং পড়া, আর সেই সঙ্গে মাঝে মাঝে মাস্টারদের ধমকানি। বিকেলে মুখবধির বিদ্যালয়ের ছাত্ররা আমাদের বাড়ির পাশেই তাদের মাঠে খেলা করত। সে খেলা আমরা ছাদ থেকে দেখতে পেতাম। তবে আসল দেখার ব্যাপার হতো বছরে একবার, স্কুলের অ্যানুয়াল স্পোর্টসের দিন। আমাদের এই ছাদটা ছিল 3 তলায়, ঠিক ছাপাখানার উপরে। এখানেই হতো আমাদের চোর চোর খেলা আর ঘুড়ি ওড়ানো। বড় ছাদ ছাড়াও আরেকটা ছোট ছাদ ছিল পশ্চিম দিকে, ঠাকুরদাদার কাজের ঘর, যেটা আমি জন্ম থেকেই খালি দেখেছি। সেটাও ছিল এই 3 তলায়। এই ঘরের একটা জিনিস পরে আমার হয়ে গিয়েছিল, সেটা হলো একটা কাঠের বাক্স। এই বাক্সে থাকতো ঠাকুরদাদার রং, তুলি আর তেল রঙের কাজে ব্যবহারের জন্য লিনসিড অয়েলের শিশি। 3 তলার দক্ষিণের ঘরে থাকতেন আমার মেজো কাকা বা কাকামণি, সুবিনয় রায়। বাবা মারা যাবার পরে ছাপাখানার তদারক কাকামণিই করতেন। জার্মানি থেকে তখন নানা রকম কাগজের নমুনার বই আসতো আমাদের অফিসে। মোটা, পাতলা, রেশমি, খসখসে, চকচকে, এবড়ো খেবড়ো কত রকম যে কাগজ তার ঠিক নেই। কাকামণির ঘরে গেলে তিনি আমার হাতে ওরকম একটা বই দিয়ে বলতেন, দেখতো এর মধ্যে কোনটা চলবে। আমি বিজ্ঞের মতো পরপর কাগজের উপর হাত বুলিয়ে বুলিয়ে চলবে কি চলবে না বলে দিতাম। আমার ধারণা ছিল আমার বাছাই করা কাগজই আসবে জার্মানি থেকে। কাকামণির ছেলে সরল ছিল আমার একমাত্র আপন খুড়তুতো দাদা। তবে দাদার কাকিমা অনেক সময় থাকতেন কাকার শ্বশুরবাড়ি জব্বলপুরে। দাদার পড়াশুনো হয়েছিল সেখানেই, সাহেব স্কুলে। দাদার ভালো নাম ছিল সরল। স্কুলে সাহেবের ছেলেরা দাদাকে ডাকত সিরিল, CYRIL বলে। 3 তলাতেই আরেকটা ঘরে থাকতেন আমার ছোট কাকা সুবিমল রায়। পরে ছোট কাকার সঙ্গ পেয়েছি অনেক। গড়পাড়ে তার সম্বন্ধে যে কথাটা মনে আছে সেটা হলো এই যে, ছোট কাকার ভাত খেতে সময় লাগতো আমাদের চেয়ে ঝাড়া 1 ঘন্টা বেশি। কারণ তার নিয়ম ছিল প্রতিটি গ্রাস 32 বার করে চিবোনো। এ না করলে খাদ্য নাকি ঠিক মতন হজম হয় না। আমি আর মা থাকতাম দোতলায় দক্ষিণে, কাকামণির ঘরের ঠিক নিচের ঘরে। পশ্চিমের একটা ঘরে থাকতেন বিধবা ঠাকুমা, যার সঙ্গে আমার অনেকটা সময় কেটেছে ঝুড়ি থেকে পুরনো সন্দেশের ছবির ব্লক বাছাই করে ঝেড়ে পুঁছে আলাদা করে রাখতে। ঠাকুমা মারা যান আমি গড়পাড়ে থাকতে থাকতেই। গড়পাড়ে সবচেয়ে বেশি মনে আছে আমার ধন দাদু কুলদারঞ্জন রায়কে। উনি থাকতেন একতলায় আমাদের শোবার ঘরের ঠিক নিচের ঘরে। দাদু মুগুর ভাঁজতেন, দাদু মৃত লোকের ছবি এনলার্জ করতেন, দাদু আমাকে পুরাণের গল্প বলতেন।
আর দাদু এককালে ক্রিকেট খেলতেন। জাদরেল সাহেব টিম ক্যালকাটার বিরুদ্ধে বাঙালি টিম টাউন ক্লাবের হয়ে দাদু একবার ৯৯-এর গাঁটে আটকে গিয়ে শেষ পর্যন্ত কিভাবে সেঞ্চুরি করেছিলেন সে গল্প তার কাছে অনেকবার শুনেছি। আমি যখন দাদুকে দেখেছি তখন আর তার খেলার বয়স নেই, কিন্তু খেলা দেখার উৎসাহ তার জীবনের শেষ অবধি ছিল। এমসিসি অস্ট্রেলিয়ার দল কলকাতায় এলে দাদুর মন পড়ে থাকত ইডেনের মাঠে। দাদুর পেশা ছিল ছবি এনলার্জ করা। ছোট থেকে বড় করা ছবি ফিনিশ করার কাজটা তার নিজের ঘরেই তিনি করতেন। তেল রঙে ছবি আঁকার জন্য যেমন ইজেল থাকে, তেমনি ইজেলে এনলার্জ করা ছবি খাড়া করে রেখে পা দিয়ে একটা হাঁপুড়ের মতন জিনিস দাবিয়ে হাতে ধরা এয়ার ব্রাশের সরু মুখ দিয়ে রঙের স্প্রে বার করে ফিনিশ করার কাজ চলত। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। বেশিরভাগ ছবিই হতো কালচে বা খয়েরি রঙের, কিন্তু একবার মনে আছে নাটোরের মহারাজা জগদীন্দ্র নারায়ণের ছবি ফিনিশ করছেন রং দিয়ে। গাছপালায় সবুজ, কাশ্মীরি শালের গায়ে লাল। পাশে বসে নতুন মহারাজা যোগীন্দ্র নারায়ণ দাদুর কাজ দেখছেন, এটাও মনে আছে। চেনাশোনা বাড়িতে কেউ মারা গেলেই দাদুর কাছে অর্ডার আসতো ছবি এনলার্জ করার জন্য। হয়তো গ্রুপ ফটোতে ছোট্ট একটা মুখ, তাও খুব স্পষ্ট নয়। সেটাই যখন দাদুর হাতে বড় হয়ে ফিনিশ হয়ে বাঁধিয়ে আসতো তখন মনে হতো আসল মানুষটা যেন ছবি থেকে চেয়ে আছে আমাদের দিকে। কেউ মারা যাবার কয়েকদিনের মধ্যেই দাদুকে দেখা যেত বগলে ব্রাউন পেপারে মোড়া বাঁধানো ছবি নিয়ে এসে হাজির। সে ছবি খুলে সকলের সামনে টেবিলের উপর দাঁড় করানো হতো, আর ছবির দিকে চেয়ে মৃত ব্যক্তির আত্মীয়রা চোখের জল মুছতেন। এ দৃশ্য ছেলেবেলায় আমার নিজের চোখে অনেকবার দেখা। গড়পাড়ে থাকতেই ইউ রায় অ্যান্ড সান্স থেকে দাদুর লেখা অনেক ছোটদের বই বেরিয়ে গিয়েছিল। ইলিয়াড, ওডিসিউস, পুরাণের গল্প, বেতাল পঞ্চবিংশতি, ৩২ সিংহাসন, কথা শরীৎ সাগর, এসব বই ডাই করে রাখা থাকতো ছাপাখানার দোতলায় একটা পার্টিশন দেওয়া ঘরের মধ্যে। এর অনেক গল্পই অবশ্যই আগে সন্দেশ পত্রিকায় বেরিয়েছিল। বাবা মারা যাবার ২ বছর অবধি সন্দেশ পত্রিকা বেরিয়েছিল। একতলার ছাপাখানায় সন্দেশ ছাপা হচ্ছে, তার ৩ রঙের মলাট ছাপা হচ্ছে, এ কথা আমার স্পষ্ট মনে আছে। ছাপাখানায় ঢু মারার সময়টা ছিল দুপুরবেলা। দোতলাতেই যাওয়া হতো বেশি। ঢুকলেই দেখা যেত ডাইনে সারি সারি কম্পোজিটরের দল তাদের খোপ কাটা হরফের বাক্সের উপর ঝুঁকে পড়ে হরফ বেছে বেছে পরপর বসিয়ে লেখার সঙ্গে মিলিয়ে লাইন তৈরি করছেন। সকলেরই মুখ চেনা হয়ে গিয়েছিল। ঘরে ঢুকলে সকলেই আমার দিকে চেয়ে হাসতেন। আমি তাদের পাশ কাটিয়ে চলে যেতাম ঘরের পিছন দিকে। আজও তারপিন তেলের গন্ধ পেলেই চোখের সামনে ভেসে ওঠে ইউ রায় অ্যান্ড সান্সের ব্লক মেকিং ডিপার্টমেন্টের ছবি। ঘরের মাঝখানে রাখা বিরাট প্রসেস ক্যামেরা। ক্যামেরার কাজ যে শিখে নিয়েছিল বেশ পাকাভাবে, সেই রামদহীন প্রেসে যোগ দিয়েছিল সামান্য বেয়ারা হিসাবে। বিহারের ছেলে, ঠাকুরদা নিজ হাতে তাকে কাজ শিখিয়েছিলেন। রামদহীন ছিল প্রায় ঘরের লোকের মতন, আর তার কাছেই ছিল আমার যত আবদার। একটা কাগজে হিজিবিজি কিছু এঁকে নিয়ে গিয়ে তার হাতে দিয়ে বলতাম, রামদহীন, এটা সন্দেশে বেরোবে। রামদহীন তক্ষুনি মাথা নেড়ে বলে দিত, হাঁ খোকা বাবু হাঁ। শুধু তাই না, আমার ছবি ক্যামেরার নিচের দিকে মুখ করা লেন্সের তলায় বিছিয়ে রেখে আমাকে কোলে তুলে ক্যামেরার পিছনের ঘষা কাঁচে দেখিয়ে দিত সে ছবির উল্টো ছায়া। পড়াশোনা গড়পাড়ে কি করেছি তা ঠিক মনে পড়ে না। একটা আবছা স্মৃতি আছে যে ধনদাদুর মেয়ে বুলু পিসি আমাকে ইংরেজি প্রথম ভাগ পড়াচ্ছেন। বইয়ের নাম ছিল স্টেপ বাই স্টেপ। সেটা চেহারাও মনে পড়ে। মাও পড়াতেন নিশ্চয়ই, তবে যেটা মনে পড়ে সেটা হলো তিনি ইংরেজি গল্প পড়ে বাংলা করে শোনাচ্ছেন। তার মধ্যে 2টো ভয়ের গল্প কোনো দিন ভুলিনি, কোনান ডয়েলের ব্লু জন গ্যাপ আর ব্রাজিলিয়ান ক্যাট। বুলু পিসির পরের বোন ছিল তুতু পিসি। তিনি থাকতেন আমাদের বাড়ি থেকে 3 মিনিটের হাঁটা পথ আপার সার্কুলার রোডে। আমাদের বাড়িতে কারোর কোনো বড় অসুখ করলে মা লেগে যেতেন সেবার কাজে। তখন আমি চলে যেতাম তুতু পিসির বাড়ি। জানালার শার্সিতে লাল নীল হলদে সবুজ কাঁচ লাগানো মোজাইকের মেঝেওয়ালা এই আদ্যিকালের বাড়িটা আমার খুব মজার লাগত।
সামনে বারান্দা ছিল একেবারে বড় রাস্তার উপর। তার একধারে রেলের লাইন, সেই লাইন দিয়ে যাতায়াত করে ছোট রেলগাড়ি। যতদূর মনে পড়ে, সে গাড়িতে মানুষ যাতায়াত করত না, সেটা ছিল মালগাড়ি। শহরের আবর্জনা নিয়ে যাওয়া হতো ধাপার মাঠে ফেলার জন্য। লোকে ঠাট্টা করে বলতো ধাপা মেইল। তুতুপিসির বাড়িতে যে কদিন থাকতাম, সে কদিন আমার পড়াশোনার ভার তিনিই নিতেন। আর পিসে মশাই কাজ থেকে ফিরে বিকেলে তার গাড়িতে করে নিয়ে যেতেন বেড়াতে। বাড়িতে অসুখ সেরে গেলে আবার ফিরে যেতাম গড়পাড়ে। বাড়িতে থাকতে বিকেলে মাঝে মাঝে বেড়াতে যেতাম স্যার জগদীশ বোসের বাড়িতে। এই বাড়িও আমাদের বাড়ি থেকে 5 মিনিটের পথ, সে আপার সার্কুলার রোডেই। জগদীশ বোস তখন বাংলার সবচেয়ে বিখ্যাত ব্যক্তিদের একজন। গাছের প্রাণ আছে, তিনি সেটা আবিষ্কার করেছেন, আর তার জন্য স্যার উপাধি পেয়েছেন। অবশ্যই আমরা তার বাড়িতে যেতাম তাঁকে দেখতে নয়, তার বাগানের একপাশে যে চিড়িয়াখানা ছিল সেইটা দেখতে। তবে বেশিরভাগ দিন বিকেলটা কাটত আমাদের বাড়ির ছাদে। আমার নিজের ভাই বোন না থাকলেও বাড়িতে যে সঙ্গী ছিল না তা নয়। রাধুনী বামুনির ছেলে হরেন ছিল আমার বয়সী, আর শ্যামাঝিয়ের ছেলে ছেদি আমার চেয়ে বছর 4-5 বড়। শ্যামার বাড়ি ছিল মতিহারি, ভাঙা ভাঙা বাংলা বলতো, তবে কোনো কারণে অবাক হলে গালে হাত চলে যেত, এবং সেই সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে পড়ত আগে মইনি দেখতো পাহিলে। ছেদি বাংলা শিখেছিল। তার অনেক গুণের মধ্যে একটা ছিল ঘুড়ির প্যাঁচে কেরামতি। মাঞ্জা দেবার কাজটা আমাদের ছাতেই 3 লোহার থামের গায়ে সুতো পেঁচিয়ে হয়ে যেত। লাটাই ধরার ভার ছিল আমার উপর। বিশ্বকর্মা পুজোর দিনে যখন উত্তর কলকাতার আকাশ ঘুড়িতে ছেয়ে যেত, তখনই দেখা যেত ছেদির কেরামতি। চারিদিকে ছাদ থেকে প্যাঁচবলাদের চিৎকারে পাড়া মেতে উঠত, দুয়ক্য বাড়ে নাক্য, দুয়ক্য প্যাঁচ লড়ে নাক্য, আর ঘুড়ি কাটলেই ভোকাট্টা। ছেদির হাতের কাজ বেশ ভালো ছিল। 10-12 বছর বয়সেই নিজে রঙিন পাতলা কাগজ জুড়ে ফানুস তৈরি করত, যেটা আমরা কালী পুজোর দিন ছাদ থেকে ওড়াতাম। এছাড়া আরও 2টো জিনিস ছেদি তৈরি করত, যেটা আমি আর কাউকে করতে দেখিনি। এক হলো চাবি পটকা। একটা হাতখানেক লম্বা বাখাড়ি নিয়ে তার মাথার দিকের খানিকটা চিরে তার মধ্যে একটা চাবির হাতলের দিকটা ঢুকিয়ে দিয়ে বেঁধে দিত এমনভাবে যাতে চাবিটা সমকোণে বেরিয়ে থাকে বাখাড়ি থেকে। চাবি সাধারণত 2 রকমের হয়, মাথা বন্ধ আর মাথা ফুটো। এই ব্যাপারে দরকার 2য় ধরনের চাবি, কারণ ওই ফুটোর মধ্যে পুড়ে দিতে হবে বারুদ। ছেদি দেশলাইয়ের মাথা থেকে বারুদ নিয়ে ঢুকিয়ে দিত ফুটোর মধ্যে। এবারে সেই ফুটোয় ঢোকাতে হবে একটা বেশ 8 ফিটিং পেরেক, যাতে পেরেকের তলা আর বারুদের মাঝখানে ইঞ্চিখানেকের একটা ফাঁক থাকে। এবার বাঁখাড়িটা হাতে শক্ত করে ধরে পেরেকের মাথাটা সজোরে দেয়ালে মারলেই বায়ুর চাপে চাবির ভিতরে বারুদ বোমার মতো শব্দ করে ফেটে উঠত। এছাড়া ছেদি দইয়ের ভাঁড় দিয়ে একরকম লণ্ঠন তৈরি করত, যেটা ভারী মজা লাগতো আমার। ভাঁড়ের তলার গোল অংশটা কেটে বাদ দিয়ে তার জায়গায় লাগিয়ে দিত একটা রঙিন কাচ। তারপর ভাঁড়ের ভিতর পাশটায় একটা মোমবাতি দাঁড় করিয়ে সেটাকে জ্বালিয়ে ভাঁড়ের মুখটা বন্ধ করে দিত একটা ফুটোওয়ালা পিচবোর্ড দিয়ে। ফুটোর দরকার, কারণ বাতাস না পেলে মোমবাতি জ্বলবে না। সবশেষে ভাঁড়ের কানায় বাঁধা দড়ি হাতে নিয়ে অন্ধকারে ঘোরাফেরা করলেই দেখা যেত রঙিন কাচের মধ্যে দিয়ে রঙিন আলো বেরিয়ে পড়ে দিব্যি একটা বাহারের লণ্ঠনের চেহারা নিয়েছে।